বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ মেহেদীস ল সেন্টার। আমাদের মেহেদীস ল সেন্টারে আজকে বিবেচ্য বিষয় থাকবে সরকারি চাকরি আইন। আমরা দেখি সরকারি চাকরি আইন সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই জানি, অনেকেই জেনেছি। তো সরকারি চাকরি আইন ২০১৮ সালের আইন, যে আইনটা রিসেন্টলি সংশোধন হয়েছে। যেখানে আমরা দেখি যে সংশোধনীতে ২০২৫ সাল লেটেস্ট যেই সংশোধন হয়েছে সেখানে আমরা দেখব ৩৭ এর ক নতুন একটা ধারা সংযোজন হয়েছে। ৩৭ এর ক অর্থাৎ পূর্বের আইন যেরকম আছে পূর্বের আইনে সকল বিধিবিধান প্রযোজ্য থাকবে, পাশাপাশি নতুন সংযুক্ত হয়েছে ৩৭ এর ক। যেখানে আমরা দেখি ইতিমধ্যে সরকারি চাকরি আইনের দণ্ডের ব্যবস্থা আমরা অনেকেই জানি, আমরা যারা ইতিমধ্যে আইন সম্পর্কে পড়েছি। সরকারি আইনের ৩২ ধারায় দণ্ডের ব্যবস্থা বিদ্যমান আছে। ২ ধরনের দণ্ডের বিধান বিদ্যমান। যেখানে আমরা দেখি প্রথমে বলা আছে, সরকারি কর্মচারী যদি কোনো প্রকার তার কর্তব্য অবহেলা করেন, তার কোনো প্রকার কর্তব্যে গাফিলতি থাকেন, তার কোনো প্রকার কর্তব্যে দুষ্ত্রুটি পাওয়া যায়, তবে তাকে ২ প্রকারের দণ্ড দেওয়া হয়। একটা হচ্ছে লঘুদণ্ড, আরেকটা হচ্ছে গুরুদণ্ড। যা নিয়োগকারী কর্তৃপক্ষ দিয়ে থাকেন, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি ৩২ ধারায় দেওয়ার বিধিবিধান। তো আমরা আজকে জানবো যে নতুন যে সংশোধন বলতে পারি আমরা ২০২৫ সংশোধনী, যেখানে ৩৭ এর কতে বিদ্যমান আছে সরকারি কর্মচারী যদি কোনো প্রকার অসৎ আচরণ করেন তবে তার দণ্ডের ব্যবস্থা। আবার বলে রাখি, ২০২৫ সালের যে সংশোধনী সেখানে আমরা দেখি যে ৩৭ এর ক ধারায় নতুন ধারা সংযোজন করা হয়েছে। যেখানে বলা আছে সরকারি কর্মচারী যদি কোনো প্রকার অসৎ আচরণ করেন তবে তার দণ্ডের ব্যবস্থা। তবে অসৎ আচরণ বলতে কোন কোন কার্যকলাপকে বোঝাবে আমরা আজকে জানবো। পাশাপাশি সে অসৎ আচরণের জন্য কি কি দণ্ডের ব্যবস্থা বিদ্যমান রাখা হয়েছে বর্তমান আইনে সেটা আমরা জানবো। এবং সে দণ্ডের বিরুদ্ধে কখন কিভাবে আপিল করা যায়, পাশাপাশি সেই দণ্ড তদন্ত সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবারও বলে রাখি, মেহেদীস ল সেন্টার পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য সর্বদা সচেষ্ট। দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ সেই পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা আবারও বলি যে সামনে আমাদের পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষা, সর্বশ্রেষ্ঠ আমাদের যেই মেহেদীস ল সেন্টারের কর্মপ্রয়াস, সেটা কর্মরত যারা আমরা পুলিশ সদস্য আছে প্রত্যেকের জন্য সেই কার্যক্রম অব্যাহত আছে। আবারও বলে রাখি যে আমাদের সরকারি কর্মচারী আইনে আজকের যে বিধিবিধান, সরকারি কর্মচারী কি কি কর্ম করলে অসৎ আচরণ বলে বিবেচিত হবে, আমরা প্রথমে জানবো ৩৭ এর ক এর ১ ধারা। যেখানে আমরা দেখি যে সরকারি কর্মচারী নিম্নলিখিত ৩টা কার্য করলে অসৎ আচরণ বলে গণ্য হবে। সেখানে আমরা প্রথমে জানবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ যদি অমান্য করেন। ৩৭ এর ক এর ১ ধারা অনুযায়ী আমরা দেখি যেখানে ৩৭ এর ক এর ১ এ বর্ণিত আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা। পাশাপাশি আমরা দেখি যে আইনসঙ্গত কারণ ব্যতিরেকে সরকারের যে আদেশ রয়েছে, পরিপত্র রয়েছে, নির্দেশনা রয়েছে, পাশাপাশি সেই আদেশ, পরিপত্র, নির্দেশনা অনুযায়ী সেগুলো বাস্তবায়নের জন্য যদি কেউ বাধাগ্রস্ত করেন এবং সরকারি কর্মচারীকে যদি প্ররোচিত করা হয়, তাহলে আমরা প্রথমে জানলাম হচ্ছে যে কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা প্রথম কাজ। দ্বিতীয় কাজ আমরা দেখি আইনসঙ্গত কারণ ব্যতিরেকে সরকারি যত প্রকার পরিপত্র রয়েছে, আদেশ রয়েছে, নির্দেশনা রয়েছে সেগুলো যদি অমান্য করেন। আবার আমরা দেখি সেগুলো বাস্তবায়নে যদি বাধা প্রদান করেন। আবার আমরা দেখি সরকারি কর্মচারীকে যদি সেগুলো কর্ম না করার জন্য প্ররোচিত করে। দেন আমরা যাব দ্বিতীয়ত, ছুটিতে গিয়ে যদি আপনি অনুপস্থিত থাকেন, ছুটিতে বাড়িতে গেলেন আর ছুটি থেকে আসছেন না, তো ছুটিতে গিয়ে যদি অনুপস্থিত থাকেন, আবার যুক্তিসঙ্গত কারণে ব্যতীত, কারণ ছাড়া, আপনি কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ নাই, আপনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত অন্যান্য সরকারি কর্মচারীকে সাথে নিয়ে সমবেতভাবে আপনি যদি নিজ কর্ম হতে অনুপস্থিত থাকেন। আবারও খেয়াল করে, ছুটিতে গিয়ে অতিবাস, ছুটিতে গিয়ে অনুপস্থিত থাকা কর্মস্থলে, পাশাপাশি আপনি যে ব্যক্তি, আপনি যে সরকারি কর্মচারী, যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতিরেকে অন্যান্য কর্মচারীদের সাথে নিয়ে সমবেতভাবে সরকারি কর্মে অনুপস্থিত থাকা কিংবা সরকারি কর্ম হতে বিরত থাকা। ২টা স্টেপ আমরা নিলাম। তৃতীয় স্টেপে আমরা দেখি যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্যে উপস্থিত হতে কিংবা কর্তব্য পালনে বাধাগ্রস্ত করা। যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্য কর্মে উপস্থিত থাকা কিংবা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করা। তাহলে আমরা মূলত কতটা বিষয় জানলাম। এখানে আমরা স্পেসিফিকলি জানতে চাই ৩৭ এর ক এর ১ ধারা, যেটা মূল উপধারা আমরা বলতে পারি। তো ৩৭ এর ক এর ১ ধারা যেখানে আমরা দেখব
সেই 37-এর ক এর একের আবার ক, খ, গ ৩টা স্টেপ রয়েছে। তো 37-এর একের যেখানে আমরা জানবো যে ক, প্রথমে হচ্ছে 37-এর ক এর ১, দেন হচ্ছে ক ধারাটা। সেই ক ধারায় আমরা দেখি, ইতিমধ্যে আমরা বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, পাশাপাশি আইনসঙ্গত কর্ম ব্যতি রেখে সরকারের কোনো আদেশ, পরিপত্র, পাশাপাশি নির্দেশ যদি আপনি অমান্য করেন, আবার এই সকল আদেশ, পরিপত্র, নির্দেশনা আপনি যদি বাস্তবায়নে বাধাগ্রস্ত করেন, আবার যদি সরকারি কর্মচারীকে সেই কর্ম করার জন্য আপনি প্ররোচিত করেন, তাহলে কতে আমরা জানলাম হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, আইনসঙ্গত কর্ম, আইনসম্মত কোনো প্রকার কারণ ব্যতি রেখে আপনি সরকারের কোনো আদেশ, পরিপত্র কিংবা নির্দেশ অথবা উহা বাস্তবায়নে তা বাধাগ্রস্ত করা, পাশাপাশি উক্ত কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করা, যা আমরা কতে জানলাম। খতে আমরা দেখেছি, ইতিমধ্যে আমরা জেনেছি, ছুটিতে গিয়ে যদি আপনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন কিংবা যুক্তিসঙ্গত কারণ বেঁধে রেখে কর্মচারী, অন্যান্য যে কর্মচারী রয়েছে তাদেরকে সমবেতভাবে নিয়ে কর্ম হতে অনুপস্থিত থাকে, আপনি কর্মে উপস্থিত নাই। পাশাপাশি আমরা গতে দেখি, যেখানে বলা আছে যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে কিংবা কর্তব্য হতে বাধাগ্রস্ত করা, কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করা। তাহলে এই সকল কার্য যদি করে থাকেন, তবে আইনের পরিভাষায় আপনি অসৎ আচরণ করেছেন বলে গণ্য হবে। তাহলে আমরা প্রথমে বলেছিলাম সরকারি কর্মচারী আইন ২০২৫, যেখানে সংশোধনীতে ইতিমধ্যে সংযোজন করা হয়েছে ৩৭-এর ক ধারা। ৩৭-এর কতে আমি আবারও বলি, একটু সহজভাবে আমরা আইনটা জানবো, হচ্ছে সহজভাবে, খুব বেশি কঠিন করার কিছু নাই। আমরা যত সহজে নিতে পারবো তত সহজে আমরা পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা যদি কোনো কিছুই না বুঝি, তবে আমরা লিখবো ৩৭-এর ক এর ১ ধারা অনুযায়ী নিম্নলিখিত কর্ম করলে সরকারি কর্মচারী অসৎ আচরণ করেছে বলে গণ্য হবে। নিম্নে যা তুলে ধরা হলো, যেখানে আমরা লিখবো সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, আইনসঙ্গত কারণ ব্যতি রেখে সরকারের কোনো আদেশ, পরিপত্র, নির্দেশ অমান্য করা, পাশাপাশি উহা বাস্তবায়নে বাধাগ্রস্ত করা কিংবা সরকারি কর্মচারীকে উল্লিখিত কাজে প্ররোচিত করা। ৩টা বিষয় নিলাম। এরপর আবার নিচে আবারও লিখবো ছুটিতে গিয়ে অতিবাস, যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে অন্যান্য সরকারি যে কর্মচারী রয়েছে তাদেরকে সমবেতভাবে একসাথে মিলিয়ে আপনি যদি কর্মে অনুপস্থিত থাকেন কিংবা কর্ম হতে বিরত থাকেন, পাশাপাশি সর্বশেষ বিষয় হচ্ছে এজ এ সরকারি কর্মচারী আপনি নিজে কর্মে অনুপস্থিত হতে কিংবা কর্তব্য সম্পাদনে অন্য কোনো সরকারি কর্মচারীকে আপনি যদি বাধাগ্রস্ত করেন, তাহলে ৩৭-এর ক এর ১ ধারা অনুযায়ী উল্লিখিত কর্ম করলে আপনি অসৎ আচরণ করেছেন বলে গণ্য হবে। যে অসৎ আচরণের জন্য দণ্ডের ব্যবস্থা ৩৭-এর ক এর ২ ধারায় বর্ণিত আছে। কি কি দণ্ড একটু খেয়াল করে সবাই। আপনি এজ এ সরকারি কর্মচারী যখন আপনার কৃতকর্মের জন্য পানিশমেন্ট দেওয়া হয় আপনাকে, তাহলে আপনি অবশ্যই আইন অনুযায়ী সেই কর্ম হতে বিরত থাকবেন। আবারও বলি, মোরালিটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। আপনি আপনার কর্মের জন্য পৃথিবীতে যেমন আপনি দায়ী থাকবেন, তেমনি মনে করছেন যে আমি কর্ম করলাম সেজন্য আমার কোনো দায়িত্ব নয়, অবশ্যই আপনি আইনে যেমন আপনাকে বাধ্যবাধকতা রাখা হয়েছে, আপনি কোনো অপরাধ করলে আপনাকে দণ্ডের ব্যবস্থা, তেমনি আপনি মৃত্যুর পর তো অবশ্যই দণ্ডিত হবেন। সো আমরা চাইবো আমাদের প্রত্যেকের পর্যায় থেকে আইনে কি বলছে সেটা যেমন মান্য করব, পাশাপাশি আইন যেন অমান্য না করি। আমরা দেখি কি কি দণ্ডের ব্যবস্থা বিদ্যমান আছে। ৩৭-এর ক এর ২ ধারা মোতাবেক আপনি যদি উল্লিখিত কর্ম করেন, যা বলেছে অসৎ আচরণ করেন, তবে আপনার দণ্ডের ব্যবস্থা নিম্ন পদ কিংবা নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা, নিম্ন পদ কিংবা নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা প্রথম দণ্ড। দ্বিতীয়ত দিতে পারে কি বাধ্যতামূলক অবসর প্রদান, বাধ্যতামূলক অবসর প্রদান। তৃতীয়ত দিতে পারেন কি, আমরা দেখি চাকরি হতে বরখাস্তকরণ, চাকরি হতে বরখাস্তকরণ। তাহলে যদি আপনি অসৎ আচরণ করেন, কয়টা দণ্ডের কথা বলা আছে? ৩৭-এর ক এর ২ ধারা মোতাবেক ৩টা দণ্ডের ব্যবস্থা বিদ্যমান, ৩টা। তাহলে আমরা সহজতর ভাবে জানবো নতুন আমাদের যে সরকারি চাকরি আইনের সংশোধনী ২০২৫ অনুযায়ী অসৎ আচরণ বলতে ৩৭-এর ক এর ১ ধারা মোতাবেক ৩টা কর্ম, সহজ ভাষায় আমরা জানবো ৩টা কর্ম। প্রথম বিষয় হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, সরকারি আদেশ যেগুলো রয়েছে সেগুলো পরিপত্র মান্য না করা, বাস্তবায়নে বাধাগ্রস্ত করা কিংবা উক্ত কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করা। আর দ্বিতীয়ত আমরা দেখি যে অসৎ আচরণের দ্বিতীয় পার্ট,
ছুটিতে গিয়ে অনুপস্থিত থাকা, যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে আপনি অন্যান্য কর্মচারীদের সাথে নিয়ে সমবেত হয়ে নিজ কর্ম হতে বিরত থাকা কিংবা অনুপস্থিত থাকা। আর তৃতীয়ত আমরা দেখলাম যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্যে উপস্থিত হতে কিংবা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করা। উল্লিখিত কর্ম করলে আপনি কি হবেন? অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। কি কি দণ্ডের ব্যবস্থা বিদ্যমান আছে আমরা দেখতে পাই। দণ্ডের ব্যবস্থা 37-এর ক এর 2 ধারা মোতাবেক 37-এর ক এর 2 ধারা মোতাবেক 3টা দণ্ডে দণ্ডিত হবেন। নিম্নতর বেতন, নিম্নতর পদে অবনমিতকরণ। দ্বিতীয়ত দণ্ড, আপনাকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিধিবিধান বিদ্যমান। তৃতীয়ত আমরা দেখতে পাই চাকরি হতে বরখাস্তকরণের বিধিবিধান বিদ্যমান। তাহলে আমরা সহজে জানলাম কি 37-এর ক এর 1 অসদাচরণ কাকে বলে, 37-এর ক এর 2 অসদাচরণের কারণে দণ্ডের ব্যবস্থা। কি কি দণ্ডের ব্যবস্থা বিদ্যমান আছে আমরা ইতিমধ্যে জেনেছি, 3টা দণ্ডের কথা বলা আছে। পাশাপাশি আমরা দেখি এই যে আপনাকে কোনো প্রকার দণ্ডদান করার জন্য আপনাকে এমসিকিউর জন্য আমাদের যে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কিছু এমসিকিউ লাগে, সেই এমসিকিউর জন্য আমরা দেখব 7 কর্মদিবসের মধ্যে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিধান বিদ্যমান। আপনি অভিযুক্ত ব্যক্তিকে 7 কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দিবেন, আপনি কেন এই কাজ করেছেন। তাহলে এমসিকিউ আসতে পারে, সরকারি কর্মচারী কোনো প্রকার অপরাধের দায়ে যদি অভিযুক্ত হয় তবে তার ব্যাখ্যা তলবের জন্য তাকে কারণ দর্শানোর জন্য কত সময় দেওয়া হয়? 7 কর্মদিবস। দেন আমরা দেখব সরকারি কর্মচারী যিনি অপরাধ করেছেন তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তদন্তের জন্য 3 দিনের মধ্যে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হবে। কতদিন সবে আমরা বললাম? 3 দিনের মধ্যে 3 সদস্য কমিটি গঠন হবে। আবার আমরা দেখি অভিযুক্ত ব্যক্তি যিনি আছেন তিনি যেই পদবীর হবেন তার ঊর্ধ্বতন পদবীর কর্মকর্তা লাগবে সেটা তদন্তের জন্য। তিনি যেই পদবীর আছেন তার ঊর্ধ্বতন পদের পদবী অর্থাৎ ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তার পদের ঊর্ধ্বতন তিনি সেটা তদন্ত করবেন। দেন আমরা দেখতে পাই অবশ্যই 14 কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার বিধিবিধান বিদ্যমান। অভিযুক্তের বিরুদ্ধে 14 কর্মদিবসের মধ্যে তদন্ত করার বিধিবিধান বিদ্যমান। আবার দেখি যুক্তিসঙ্গত কারণে যদি 14 কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারেন তবে অতিরিক্ত আরো 7 কর্মদিবস সময় বৃদ্ধি পাবেন। এছাড়া 30 কর্মদিবসের মধ্যে আপনি আপিল করতে পারেন। অভিযুক্ত যিনি আছেন তিনি 30 কর্মদিবসের মধ্যে আপিল করার বিধিবিধান বিদ্যমান। এই বিষয়গুলো আমরা এমসিকিউর জন্য পড়তে পারি। কি কি আবারও খেয়াল করেন, যিনি অভিযুক্ত তিনি 7 কর্মদিবসের মধ্যে কারণ দর্শাবেন। 7 কর্মদিবসে কারণ দর্শানো। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি হবে 3 দিনের মধ্যে। আবার আমরা দেখি তদন্ত কমিটি 14 কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। যদি না পারেন সেক্ষেত্রে আরো 7 কর্মদিবস সময় বৃদ্ধি করতে পারেন। অভিযুক্ত যাকে আপনি দণ্ড দিয়েছেন তিনি সে সম্পর্কে আপিল করতে পারেন 30 কর্মদিবসের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট। তাহলে আমাদের আজকের যে বিবেচ্য বিষয় ছিল সরকারি কর্মচারী আইন 2018 যা সংশোধনী 2025, যেখানে নতুন সংযোজন করা হয়েছে 37-এর ক ধারা, যেখানে আমরা 3টা স্টেপে জানবো। 37 ক এর 1 অসদাচরণ কাকে বলে, 37 ক এর 2 অসদাচরণের জন্য দণ্ডের ব্যবস্থা। 37-এর যে নিচে আমরা দেখবো যে 3 থেকে 7 পর্যন্ত বিদ্যমান কিছু উপধারা রয়েছে, সেগুলোতে কম্বাইন আমি যে বিষয়টা বললাম ইতিমধ্যে আমাদের এমসিকিউর জন্য আসতে পারে। আপনি 7 কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো, 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন 3 দিনের মধ্যে, 14 কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন, অতিরিক্ত আরো 7 কর্মদিবস সময় পাবেন। পাশাপাশি অভিযুক্ত 30 কর্মদিবসের মধ্যে আপিল করতে পারেন। এই তথ্যগুলো আমরা জানলাম। আবারও বলে রাখি, আইন জানবো সহজভাবে, আইন জানি, আইন মানে সূচিত দেশ গড়ি। আবারও বলে রাখি, আমাদের যে মেহেদিস ল সেন্টার প্রতিপাদ্য, শুনবো রেকর্ড বেশি বেশি লিখতে হবে পাশাপাশি। নট অনলি দ্যাট, আমরা আরো জানি, খেয়াল করি, যেখানে যত বেশি রিভিশন দূর হবে কনফিউশন। আমরা যদি রিভিশনটা প্রপারলি না করতে পারি তবে কখনোই পরীক্ষাতে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। যদি প্রতিদিন না লিখি তবে পরীক্ষায় ভালো লেখা সম্ভব নয়। সেজন্য আমাদেরকে অবশ্যই আইনটা জানতে হবে, পাশাপাশি সেই জানা যে আইনটা আমাদের প্রপার লিখতে হবে। সেই লেখার জন্য প্রতিনিয়ত যদি আমরা লিখি তবে আইনগুলো রিভিশন হবে। আর লেখার মাধ্যমে রিভিশন মানে আপনার মাথায় গেঁথে থাকা। সো আমরা চাইবো কি শুনবো রেকর্ড বেশি বেশি লিখতে হবে। পাশাপাশি আমরা ইতিমধ্যে জানলাম যে যত বেশি রিভিশন দূর হবে কনফিউশন। এই প্রতিবাদের উপরে যেন আমরা আমাদের পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারি। তাহলে সর্বশেষ বিষয় আবারও বলে, আমরা আজকে জেনেছি সরকারি চাকরি আইন 2018
যেখানে সংশোধনী 2025 37 কয়ের এক ধারে বলা আছে অসদাচরণ কাকে বলে। যে সকল কর্মগুলো অসদাচরণ ইতিমধ্যে আমরা জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, আইনসঙ্গত কারণ ব্যতি রেখে সরকারি কোনো আদেশ নির্দেশ পরিপত্র না মানা, পাশাপাশি উহা বাস্তবায়নে বাধাগ্রস্ত করা এবং অন্য কোনো কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করা। দ্বিতীয়ত আমরা জানলাম ছুটিতে গিয়ে অতিবাস, ছুটিতে গেলেন কর্মস্থলে উপস্থিত হলেন না, যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে অন্য কোনো কর্মচারীকে সমবেতভাবে আপনি কর্ম থেকে যদি বিরত রাখেন। এবং আমরা জেনেছি গ অর্থাৎ 37-এর 1-এর যে পয়েন্টগুলো সর্বশেষ পয়েন্ট, যে কোনো সরকারি কর্মচারী তার কর্মতে আপনি উপস্থিত যে কর্তব্য কর্ম রয়েছে সেটা নিজে করবেন না, পাশাপাশি কর্তব্য সম্পাদনে সেটা বাধাগ্রস্ত করেন, তবে সেই কর্মগুলো আইনের পরিভাষায় অসদাচরণ বলে বিবেচিত। দণ্ডের ব্যবস্থা 37-এর কয়ের 2 3টা দণ্ডের কথা বলেছি ইতিমধ্যে। নিম্নতর বেতন, নিম্ন পদে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর এবং চাকরি হতে বরখাস্তকরণ। আর সর্বশেষ স্টেপে আমরা জানলাম যে সরকারি কর্মচারীকে যখন অভিযুক্ত করা হবে তিনি 7 কর্মদিবসের মধ্যে কারণ দর্শাবেন, পাশাপাশি 3 দিনের মধ্যে 3 সদস্য বিশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কমিটি গঠন হবে, যে কমিটি 14 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিবেন। যদি সেই সময়ের মধ্যে না পারেন তবে আরো 7 কর্মদিবস সময় পাবেন। সর্বশেষ 30 কর্মদিবসের মধ্যে তিনি আপিল করতে পারেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আমি আবার বলি, মেহেদিস ল সেন্টার প্রতিনিয়ত পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যারা আমরা নিয়োজিত আছি কর্মে তাদেরকে পুলিশ বিভাগের পদোন্নতি পরীক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ আমাদের যেই সর্বোত্তম যেই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যে প্রস্তুতির মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা আবারও বলি, যদি পদোন্নতি হয় মুখ্য উদ্দেশ্য, তবে অদ্যই মেহেদিস ল সেন্টারে যুক্ত হই আমাদের ভালো একটা রেজাল্ট করানোর জন্য, পাশাপাশি সামনে যে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।